নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন নিউজজীবী। বুদ্ধিজীবী নয়, আমি সংবাদ নিয়ে কারবার করে থাকি, মানে সংবাদের কারবারই, তাই নিউজজীবী। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই লোকসভার নির্বাচন নিয়ে এই রাজ্যের একটিমাত্র আসন। কেন একটিমাত্র আসন? কারণ আমি মনে করছি এই আসনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য। তার আগে আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে, যে এই যে লোকসভা নির্বাচন প্রতিবারই হয়ে থাকে, তার মধ্যে কখনো কখনো ইন্দ্রপতন ঘটে। মানে যারা তারকা, বিভিন্ন ক্ষেত্রের তারকা, তাদের কারো কারো পতন ঘটে। এবারে কার ঘটবে তা আমরা জানি না। ইন্দ্রপতন হবে কিনা বা কজন আকাশ থেকে খসে যাবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছে। তার মধ্যে কোনটা সঠিক হবে আমাদের জানা নেই। তবু রাজনীতির সমীকরণ নিয়ে কিছু ব্যাখ্যা অবশ্যই দেওয়া যেতে পারে। এই রাজ্যের লোকসভার ভোটে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো লোকসভার আসন থেকে থাকে, আমি মোটেও সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুক মনে করছি না, বা সুকান্ত মজুমদারের আসনও মনে করছি না। সবচেয়ে হাই ভোল্টেজ আসন হলো বর্ধমান দুর্গাপুর আসন। কেন? এখানে দুই প্রধান প্রার্থী যথেষ্ট ওজনদার বলে কি? না, তা মোটেই নয়। হ্যাঁ, ওজনদার তো নিশ্চয়ই। তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার, নামকরা ক্রিকেটার এবং বহুদিনের রাজনীতির লোক, এইবারেই এই রাজ্যে এসে তিনি নির্বাচনে লড়ছেন তৃণমূলের হয়ে। বাংলা তার এখনো পর্যন্ত ধাতস্থ হয়নি, তিনি খুব একটা বাংলায় বলতে পারেন না, তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, সমালোচনা হয়েছে। এবং সেখানে তার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর বর্তমানে সাইড লাইনে বসে থাকা, মানে দলের সাইড লাইনে বসে থাকা দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের হারা জেতার উপর নির্ভর করছে বঙ্গ বিজেপির আগামী দিনের বা ভবিষ্যতের কর্মপন্থা এবং আদি এবং নব্য বিজেপির যে অভ্যন্তরীণ সম্পর্কের যে রূপরেখা, তাও কিন্তু নির্ভর করছে এই দিলীপ ঘোষের জেতা হারার উপরে। যদি দিলীপ ঘোষ জিতে যান, তাহলে বাংলায় আদি বিজেপির কর্মকর্তা বা কর্মীরা খানিক অক্সিজেন পাবেন, কারণ তাদের মনে হয়েছে দিলীপের প্রতি অন্যায় করা হয়েছে, তাকে এইভাবে সরিয়ে রাখা হয়েছে। তার আমলেই তো এই রাজ্যে বিজেপির রমরমা বেড়েছিল। তার আমলেই বিজেপি এই রাজ্যে তৃণমূলের সঙ্গে গত লোকসভা নির্বাচনে সমানে সমানে টক্কর দিয়েছিল। 42 আসনের মধ্যে বিজেপি 18টা আসনে জয়লাভ করেছিল, তৃণমূল 22টা। তৃণমূলের হৃদকম্প বেড়ে গিয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু ক্রমেই সেই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির যে কোর গ্রুপ, সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। বহু সময় তার বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্য স্তরে নব্য বিজেপির চক্ষুশূল হয়েছেন। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় স্তরে পর্যন্ত তার নামে নালিশ হয়েছে। এই তৃণমূল থেকে আগত শুভেন্দু অধিকারীর অনুগামীদের কাছে তিনি ব্রাত্য হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ভর্ৎসনা করেছে। শুধু তাই নয়, তিনি দুর্গাপুরের মাঠে খেলতে নামার সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন এমন মন্তব্য করেছেন যাতে ইলেকশন কমিশন পর্যন্ত তাকে সতর্ক করেছে। তারপরেও তিনি নিজের স্বভাব ত্যাগ করেননি। এই ভোটে তাকে তার নিজস্ব কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন কেন্দ্রে, তবে তারপরেও তাকে দমানো যায়নি। তিনি সেখানে মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে আদি বিজেপি যেসব কর্মী এখন দলে তেমন কোলকে পাচ্ছেন না, তারা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাছাড়া আদি যে তার নেতা, তারা অর্থাৎ রাহুল সিনহা, সায়ন্তন বসুরা দিলীপের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এমনকি যে শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু পরোক্ষে তাকেই সাহায্য করছেন। কিন্তু ভোটের দিন কি দেখা গেল? ভোটের দিন দেখা গেল বহু বুথে বিজেপির এজেন্টরাই অনুপস্থিত। এটা খুব চুপিসারে ঘটেছে, কেননা বিজেপি নিজেও জানতো না। দিলীপ ঘোষ নিজেই কি জানতেন না। তাই নিয়ে দলের অন্তর্মহলে কাটা ছেঁড়া হচ্ছে, কিন্তু কি জন্য হয়েছে এই ঘটনা জানি না আমরা। প্রথমে রটে গিয়েছিল প্রায় 150 বুথে নাকি এজেন্ট নেই, পরে তার হিসেব কষা হচ্ছে কত বুথে এজেন্ট ছিল না। কি কারণে এমনটা ঘটলো এবং এর ফল কি হবে তা এখনই বলা না গেলেও একথা বলা যায় যে দিলীপের অনুকূলে এই ঘটনা ঘটেনি। এই অবস্থায় যদি তার পরাজয় ঘটে, তাই বঙ্গ বিজেপিতে একচ্ছত্র অধিপতি হয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী এবং আদি বিজেপি নেতৃত্ব, মানে আরএসএস কিন্তু পিছু হটবে। এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হয়েছেন অধ্যাপক সুকৃতি ঘোষাল। এবারে দেখা যাক
এই 2014 সঙ্গে 2019 ফলাফলটা একটু তুলনা করি, তাহলেই বোঝা যাবে পাটিগণিতের অঙ্কটা কতখানি সরল। 2014 সিপিএম পেয়েছিল 33.59% ভোট, মানে প্রায় 34% ভোট। আর বিজেপি কত পেয়েছিল? 17.81, মানে ওই 18% কাছাকাছি। তৃণমূল 41.65% পেয়ে জিতে গিয়েছিল। কে জিতে গিয়েছিলেন? মমতাজ সংঘমিত্রা। আর 2019 কি হলো? তৃণমূল প্রায় একই ভোট পেয়েও মমতাজ হেরে গেলেন। কারণ সিপিএম এর ভোট কমে দাঁড়ালো 11.26%, আর বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া পেয়ে গেলেন 41.75%। সামান্য ভোটের ব্যবধানে হেরে গেলেন মমতাজ। এবার যদি সিপিএম এর ভোট ফেরত আসে, মানে নিজেদের দিকে, মানে বিজেপি থেকে যদি ফেরত আসে, তাহলে তৃণমূলের লক্ষ্মী লাভ প্রায় নিশ্চিত। দিলীপ যদিও হাবে ভাবে বুঝতে দিতে রাজি নন যে তিনি হারছেন, তবু কমল শিবিরে ছায়া ঘনাচ্ছে একটু একটু করে। তবু ছায়া ঘনাচ্ছে পুরোপুরি তাও বলা যাবে না, কারণ দিলীপের অনুগামীরা বরং সেই ছায়ার মধ্যে চলে যাচ্ছেন একটু একটু করে। আর যারা দিলীপ বিরোধী তারা এখন চুপ করে আছেন কি হয় দেখবার জন্য। কিন্তু সবকিছুর মাঝে এই প্রার্থীর এজেন্ট না থাকার প্রশ্নটা বড় হয়ে উঠছে, আর সেই সঙ্গে বড় হয়ে উঠছে সংগঠনের এই নড়বড়ে অবস্থাটা কি করে হলো। এই সংগঠন তো এরকম ছিল না। আরএসএস ভীষণভাবে সাহায্য করেছে, বিজেপি নিজস্ব সংগঠন তৈরি হওয়ার কথা ছিল, তার মধ্যে এই সংগঠন কোথায় গেল? এরই মাঝে কোথায় গেল? কাজেই আগামী দিনে এই যে কেন্দ্র এবং এই যে দিলীপ ঘোষ জিতবেন কি জিতবেন না, তার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে একটা আরো বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই রাজ্যের বিজেপির চলনটা কিরকম হবে। সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। যদি দিলীপ ঘোষ জিতে যান তাহলে আবার একটা নতুন সমীকরণ হবে, আর যদি হেরে যান তাহলে কিন্তু 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো কড়াভাবে নামবেন শুভেন্দু অধিকারী, এটুকু বলতে পারি। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, নমস্কার।